ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই আইসিসিআর এর দিকে নজর রাখতেই হবে, কারণ বিজেপি রাজ্য কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে। গতকালই আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাদের সফরের পর জেপি নাড্ডার সফরের শেষেই বর্ধিত রাজ্য কমিটির বৈঠক, যে বৈঠকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আইসিসিআর এ বৈঠক বর্ধিত রাজ্য কমিটির যে ছবি আপনাদের দেখাচ্ছি, শাহ সফরের শেষেই তৎপরতা বঙ্গ বিজেপিতে। সেই বৈঠক এখনো চলছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আইসিসিআর এ সেই বৈঠক বর্ধিত রাজ্য বিজেপির। বর্ধিত কমিটির সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে আমাদের সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, গতকালকে শাহ এবং নাড্ডার সফর এবং সেখানে দাওয়াইয়ের পরে আজকে বঙ্গ বিজেপির এই তৎপরতা ২৪-এর আগে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন পথে এগোতে চাইছে ২৪-এর নির্বাচনে বাংলায় বিজেপি নেতৃত্ব? দেখো, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে গতকালই অমিত শাহ, জেপি নাড্ডা তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে আগামী ২৪-এর নির্বাচনে একেবারে সংগঠন মজবুত করে ঝাঁপাতে হবে সেই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নরবরে সংগঠন, ঘরোয়া কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি আমরা মাঝে মধ্যেই দেখেছি যে একেবারে প্রকাশ্যে কোন্দল এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, সেই বিষয়েও একেবারে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বর্ধিত রাজ্য কমিটি একেবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক, সাংসদ এবং সমস্ত জেলার ৪৩টি সাংগঠনিক যে জেলা রয়েছে বিজেপির, তাদের সমস্ত সভাপতি, ইনচার্জদের নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে রাজ্য কমিটি। সেখানে মূলত সংগঠনকে শক্তিশালী করা এবং কেন্দ্রীয় প্রকল্প যে সমস্ত রয়েছে সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের নিয়ে যেমন প্রচার করতে হবে, পাশাপাশি অমিত শাহ এবং জেপি নাড্ডা যে কৌশলের কথা বলেছেন, অর্থাৎ ২৪কে নির্বাচনকে পাখির চোখ করে, সেই বিষয়টা, সেই বার্তাটাই কিন্তু নিচু স্তরে যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতেই সেই বৈঠকে একেবারে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বারবারই এ রাজ্যের বঙ্গ বিজেপির যে হাল হাকিকাত, সংগঠনের যে হাল হাকিকাত, সেই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আর দেরি নয়, রাজ্য বিজেপি তারা কিন্তু গতকাল অমিত শাহ, জেপি নাড্ডার বৈঠকের পর আর তারা দেরি না করে আজই তড়িঘড়ি তারা বৈঠকে বসে এবং সেখানে থেকে একেবারে ২০২৪-এর রোড ম্যাপ কি হবে সেই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট নির্দেশিকা দিতেই আজকের যে বর্ধিত যে বৈঠক, সেখানে বৈঠক শুরু হয়েছে, যেখানে রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদরা রয়েছেন। কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই বৈঠকে এসে উপস্থিত হলেন। এবং আরও একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি যে বঙ্গ বিজেপি এই বাংলাকে কতটা গুরুত্ব দিচ্ছে বা কেন্দ্রীয় নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছে, আজই বিজেপির সর্বভারতীয় সভাপতি সংগঠন একেবারে একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাইবো, যে আজকে যে বৈঠক হচ্ছে, বর্ধিত বিজেপির যে কমিটির বৈঠক চলছে, সেখানে দিলীপ ঘোষ, রাহুল সিনহা তারা কি উপস্থিত আছেন? দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে সেখানে দিলীপ ঘোষ ছিলেন সেই বৈঠকে, কিন্তু আজকে কিন্তু দিলীপ ঘোষ তার নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি, ফলে তাকে কিন্তু দেখা যায়নি। তবে দীর্ঘদিন ধরে আমরা দেখেছিলাম বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন বা গরাজিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই রূপা গঙ্গোপাধ্যায় কিন্তু আজকে যে বিজেপির রাজ্য কমিটির যে বর্ধিত বৈঠক, সেখানে তাকে দেখতে পাওয়া গেল। অর্থাৎ বিজেপি নেতৃত্ব, একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা, তারা গতকালও বলে গিয়েছেন যে এক হয়ে সবাইকে চলতে হবে, কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়ার পরেই তড়িঘড়ি রাজ্য কমিটি তারা বর্ধিত যে পদাধিকারীদের নিয়ে তারা বৈঠকে বসেছেন এবং সেখান থেকে আগামী ২৪-এর রোড ম্যাপ আজকের এই বৈঠক থেকেই চূড়ান্ত হবে এবং সেই মোতাবেক জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে একেবারে তারা ২৪-এর নির্বাচনে কোমর বেঁধে মাঠে নামবে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু বঙ্গ বিজেপির যেটা সব থেকে অস্বস্তির কারণ, সেটা হচ্ছে তাদের সংগঠন। সেই নরবরে সংগঠন কতটা মজবুত করা যায়, কিভাবে মজবুত করা হবে, সেই নিয়ে বৈঠক এবং আমাদেরও সেদিকে নজর থাকবে। গতকালই রাজ্য সফরে আসেন এবং একাধিক কর্মসূচি ছিল জেপি নাড্ডা এবং অমিত শাহ। আর এবার ২০২৪-এর নির্বাচনে প্রচারের নয়া কৌশল, বেসরকারি সংস্থাকে দিয়ে সোশ্যাল মিডিয়া প্রশিক্ষণ।
বেসরকারি সংস্থাকে দিয়ে সোশ্যাল মিডিয়া প্রশিক্ষণ, সোশ্যাল মিডিয়ায় আরো সক্রিয় হতে বার্তা। জাতীয় গ্রন্থাগারের নেতাদের বার্তা দিয়েছেন অমিত শাহ। আলিপুরে চরম গোপনীয়তায় সেই বৈঠক হয়। पूरे देश भर में सोशल मीडिया का चुनाव में बहुत बड़ा महत्व है, परंतु आज मैं ऐसे प्रदेश में हूं, पश्चिम बंगाल में हूं, जहां पर भारतीय जनता पार्टी का चुनाव जीतने का एकमात्र आधार सोशल मीडिया है। सोशल मीडिया वॉलंटियर्स ये ठान ले कि दीदी को जो करना है वो करे, बंगाल के हर वोटर के घर में भारतीय जनता पार्टी का निशान, कमल निशान जाएगा और मोदी जी फिर से एक बार का नारा जाएगा तो आपको कोई नहीं रोक सकता। অমিত শাহর বার্তা আপনারা শুনলেন, বক্তব্য আপনারা শুনলেন। আর জনসংযোগ নেই বলেই সোশ্যাল মিডিয়ায় জোর কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভার্চুয়াল টিম, ভার্চুয়াল লড়াই ভার্চুয়ালি পাবে, আসলে তো পাবে না। তৃণমূল কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় জোর দেয়, আজকের দিন দিতেই হবে, কিন্তু তার সঙ্গে তৃণমূলের ডোর টু ডোর নিবিড় জনসংযোগটা কোথাও বাদ যায় না। আমাদের প্রত্যেক বুথ কমিটি, আমাদের বুথের সৈনিকরা আছেন, সবাই মিলে সেখানে কাজ করেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে স্থানীয় কোনো ডোর টু ডোর নেই, পুরোটাই হচ্ছে গগনে গগনে। সেই কারণেই সংগঠন নেই বলেই ওদের এইসব করে বেড়াতে হয়। কাল থেকে 24-এর প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর প্রথমেই যাবেন উত্তর 24 পরগনাতে। 24-এর আগে দেগঙ্গার চাকলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কাল কর্মী সভা রয়েছে তার। প্রথমে তিনি চাকলাতে গিয়ে পুজো দেবেন এবং একাধিক উদ্বোধন রয়েছে। সেই উদ্বোধনের পর উত্তর 24 পরগনায় দলের কোষ্ঠী কোন্দল নিয়ে আগেই দলের নেতৃত্ব করা বার্তা দেয়। এবার তৃণমূল নেত্রীর বার্তার দিকে তাকিয়ে রয়েছে দল। চাকলায় তৃণমূলের কর্মী সভা রয়েছে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমাদের সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া প্রথম কর্মী সভা, যেখানে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, একদম তুমি যেমনটি বলছিলে, উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয়হীন এই বৈঠক, অর্থাৎ তিনি দুর্নীতির দায়ে তিনি কিন্তু ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়ে রয়েছে। ফলে এই জেলায় কিন্তু একাধিক জায়গায় গোষ্ঠীকন্দল, সঙ্গে হচ্ছে দুর্নীতি সামনে, অভিযোগ সামনে আসছে। গত সপ্তাহে কিন্তু এই উত্তর 24 পরগনা পাখির চোখ হিসেবে একেবারে লোকসভার আগের প্রথম বৈঠক, কোর কমিটির বৈঠক হয়েছিল এই জেলায়। সেখানেও কিন্তু দুটি বক্তব্য স্পষ্ট হয়েছিল, একটি হচ্ছে অন্যদিকে গোষ্ঠীকন্দল, অন্যদিকে হচ্ছে দুর্নীতি। ফলে এই দুটোকে কিন্তু জোর দেওয়া হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কোর কমিটি হয়েছিল, সেখানে এই বৈঠকে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছিল। তার পরবর্তীকালে লোকসভাকে সামনে রেখে 2024-এর লোকসভাকে সামনে রেখে প্রথম জেলা বৈঠক হতে চলেছে উত্তর 24 পরগনা জেলার চাকলায়, অর্থাৎ দুপুর 12টায়। গতকাল দুপুর 12টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চাকলা মন্দিরে আসবেন, সেখানে পুজো দেবেন, তারপরে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন এবং উদ্বোধন করবেন। তার পরবর্তীকালে একেবারে এই চাকলা মন্দিরের পিছনে একটি পার্শ্ববর্তী মাঠে সেখানে কর্মী সভা করবেন। সেখানে মূলত এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন 24-এর লোকসভা নির্বাচনের আগে, সেদিকেই অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের এবং কর্মী সমর্থকরা তারাও অপেক্ষায় রয়েছেন সেই বার্তার দিকে। এত বড় পরিবার, কোথাও কোথাও দ্বিমত থাকতে পারে, কোনো ব্যক্তি থাকতে পারে, কতিপয় কয়েকজনের থাকতে পারে। শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেটা হচ্ছে, হলে ওসব কিছু থাকবে না। দল যখন নামবে আসল লড়াইতে, দল ঐক্যবদ্ধ চেহারায় নামবে। এবার মহিষাদলের অমৃত বেরিয়ার দিকে নজর রাখবো। সমবায়ে জয়ী রাম বাম জোট, তৃণমূলকে হারিয়ে জয়ী রাম বাম জোট। এবং যেমনটা জানা যাচ্ছে, গণনায় রাম বাম জোট পায় 35 আসন, 63 আসনের মধ্যে তৃণমূল পায় 28 আসন। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, যখন 4টে বৈঠক হয়ে গেছে ইন্ডিয়া জোটের, যখন রাজ্যে সমঝোতা নিয়ে, আসন সমঝোতা নিয়ে তরজা তুঙ্গে বা আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে এরকম রামবাম জোট কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, এখানে তৃণমূলের বিরুদ্ধে একেবারে সরাসরি বিজেপি এবং সিপিএম
তারা রাম বাম জোট যেটা আমরা বলে থাকি সেই জোট করলো, এবং জোট শুধু করাই নয়, একের সঙ্গে তমশ্রী দেখা গেল কি রেজাল্ট যেটা বেরোলো সেখানে কিনা শাসক তৃণমূলকে হারিয়ে বোর্ডের দখলও নিল রামবাম জোট, যেখানে কিনা বিজেপি এবং দেখা গেছে সিপিএম সরাসরি জোট গড়েছেন এবং সেখানে পুরো রাগঢাক রাখেননি তারা, যদিও মিডিয়ার সামনে হয়তো একটু রাগঢাক রাখতে চাইছিলেন, কিন্তু প্রকাশ্যে দেখা গেল আবির খেলছেন বলেও ফেলছেন। জয়ী সিপিএমের প্রার্থী যিনি নিরঞ্জন মণ্ডল বলেও ফেললেন, হ্যাঁ বলতে পারেন আমরা জোটে আছি। আসলে গোপন করার নয়, যখন কিনা তুমি বলছো ইন্ডিয়া যে জোট বৈঠক করছে, যেখানে কিনা দেখা যাচ্ছে বিজেপি বিরোধী জোট একসঙ্গে শরিকরা ভোটে লড়তে চাইছে, সেখানে কিনা অমৃত বেড়িয়া মহিষা দলে এসে দেখা গেল একেবারে উলট পুরাণ উল্টো ছবি। সেখানে দেখা গেল কারা না তৃণমূলের বিরুদ্ধে 63 আসনের সমবায়ের আসনে লড়াই করলো জোট বেঁধে বিজেপি এবং সিপিএম, এবং তারা জয়লাভও করলো। তার ফলে তারা যেটা দেখালো যে তৃণমূলের বিরুদ্ধে তারা সমবায় ভোটে এক থাকলেন, অর্থাৎ কিনা আলিমুদ্দিন কি বলল, অল ইন্ডিয়া পার্টি কি বলল, বামেদের হোক কিংবা বিজেপির, সেটাকে তোয়াক্কা করলো না। এই রূপনারায়ণের তীরে অমৃতবেড়িয়া গ্রাম এলাকা, যেখানে কিনা পঞ্চায়েতেও জয়ী হয়েছে, এখানে কিন্তু এই একসঙ্গে প্রধান আমরা বিজয়ী হয়েছি। 63টা আপনাদের ডেলিগেট সিট ছিল, তার মধ্যে আমরা 35টাতে জয়লাভ করেছি, ফলে আমরা বোর্ড গঠনের জন্য আমরা যোগ্যতা অর্জন করলাম। জোটটা হচ্ছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল জোট, এখানে রাম বামের কোনো নাম নেই আর কোনো সিম্বলও নেই। যারা উন্নতি চায় এই সমবায়কে আমরা দেখেছি খুব ছোট থেকে অনেক বড় হতে এবং উন্নতি হতে দেখেছি। সেই জন্য এটা মানুষের যারা স্বতঃস্ফূর্ত যে এই সমবায়টা থাকুক, এই সমবায় ভালো হোক, দুর্নীতিমুক্ত হোক, এই জন্য মানুষ আজকে এই সমবায়কে আবার পুনর্নির্বাচিত করেছে। এখানে আমাদের হারার কিছু নেই, আমরা বরং জয়ী হয়েছি। দীর্ঘদিন সিপিএম এই বোর্ডটাতে ক্ষমতায় আছে। গতবারে আমরা 15টা সিট জিতেছিলাম, এবারে আমরা সেই রাম বাম জোট করার পরেও আমরা আমাদের কর্মীরা বিপুল উদ্যমে খেটে আমরা প্রায় 29টার মতো সিট জিতেছি। তার মানে আমাদের গতবারে 15টার থেকে আরো 14টা সিট এবারে বাড়িয়েছি। সিপিএম এবং বিজেপি তারা অনৈতিকভাবে জোট করেছে এবং তার সঙ্গে আরো কিছু কিছু ব্যক্তি তাদের সঙ্গে জোট করেছে। তা আমাদের নীতিগতভাবে আমরা জয়ী হয়েছি। চন্দ্রকোনার ছবি আপনাদের দেখাবো। সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা চন্দ্রকোনায়। মনোনয়ন পর্বে ফর্ম তোলা নিয়ে তৃণমূল বিজেপি রীতিমতো ঝামেলা। তাতারপুরের নেকেরবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। বিজেপি কর্মীদের অভিযোগ, তারা মনোনয়নের ফর্ম তুলতে গেলে সমবায় সমিতির ম্যানেজার ফর্ম না দিয়ে বাড়ি চলে যায়। এমনকি বিজেপি কর্মীদের তোলা মনোনয়ন পত্র তৃণমূলের বিরুদ্ধে ছিঁড়ে ফেলার অভিযোগ, আর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গতকাল আমরা সমবায় সমিতির যে নির্বাচন হবে আমরা জানতে পেরে আমরা আজকে হচ্ছে ফর্ম তুলতে এসেছি। এসে বলি সমবায় সমিতির যে ম্যানেজার উনি এইখান থেকে সুইচ অফ করে দিয়ে বাইরে চলে গেছে। আজকে হচ্ছে ফর্ম তোলার ডেট ছিল, মানে ফর্ম পাননি না, এখন আমরা ফর্ম পাই, যাতে না আমরা নমিনেশন দিতে পারি তার সেই প্রচেষ্টা চালাচ্ছে, সেই কৌশল চালাচ্ছে শাসক দলের মদতে ম্যানেজার সেই প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা কি ফর্ম পাননি? এখন আমরা ফর্ম পাইনি। সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, ওরা ফর্ম তুলেছে, কোনো গণ্ডগোল নেই, বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে, এটা ভিত্তিহীন, আমাদের কেউ বাধাও দেয়নি। মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল, পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ এবং ক্ষোভ 10 জন কাউন্সিলরের। আর এই নিয়ে বিক্ষুব্ধ কাউন্সিলরদের ফোন সুব্রত বক্সির। আরো একবার জানিয়ে রাখি, বিক্ষুব্ধ কাউন্সিলরদের ফোন সুব্রত বক্সির। মেদিনীপুরে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ, তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ, তৃণমূলেরই পুরপ্রধানের বিরুদ্ধে অবস্থানে 10 তৃণমূল কাউন্সিলর। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, কি এমন হলো যে পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন 10 জন কাউন্সিলর, যেখানে সুব্রত বক্সিকে ফোন করতে হলো? তারপরে কি সমস্যার সমাধান হলো?
তমশ্রী দেখো, মূলত পৌর প্রধানের বিরুদ্ধে এই যারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল সেই সব বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের ক্ষোভ একটাই, যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তাদের প্রতি। পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ডে যে কাজের যে টাকা, সেই টাকা ঠিকমতো প্রদান করা হচ্ছে না, এই সব অভিযোগ তুলেই পৌর প্রধানের বিরুদ্ধে আজকে পৌরসভার পৌর প্রধানের চেম্বারের সামনেই অবস্থান বিক্ষোভে বসেছিল 10 জন বিক্ষুব্ধ কাউন্সিলর। এবং সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভের পর অবশেষে প্রদ্যুৎ ঘোষ, যিনি তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং তার মধ্যস্থতায় সুব্রত বক্সী ফোন করেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করেন এবং যারা আন্দোলন করছিলেন সেই সব বিক্ষুব্ধ কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন তিনি, ফোনে কথোপকথন হয় এবং তিনি তাদেরকে আশ্বাস দেন এবং তাদের দুপক্ষকে 2 তারিখ আগামী 2রা জানুয়ারি তাদেরকে কলকাতায় তলব করা হয় এবং যাতে এই পৌরসভা চালানোর ক্ষেত্রে কোনো রকম যাতে এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে যা এলো তা যাতে ভবিষ্যতে না আসে, সেই কারণে তাদের দুপক্ষকে কিন্তু 2রা জানুয়ারি ডেকে পাঠানো হয়েছে কলকাতায় এবং তারপরেই সমাধান সূত্র মিলবে বলেই মনে করছেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তমশ্রী। বেশ শোভন। যে আমরা সবাই দলীয় কাউন্সিলর, দলীয় যে চেয়ারম্যানের বিরুদ্ধেই আমাদেরকে বলতে হচ্ছে। গুটি কয় কাউন্সিলরদেরকে নিয়ে কেন তিনি এভাবে গোটা মেদিনীপুরবাসীকে একটা সংকটের মুখে ফেলে দিচ্ছেন, এটা ওনাকে জবাব দিতে হবে। কয়েকটি কাউন্সিলরদের মধ্যে নিজেরা গোপন আলোচনায় তারা ঠিক করে দেয় 3 কোটি দিলে 1 কোটি ভাগ করে দেয়, 2 কোটি রেখে দেয়, সেই 2 কোটি নিজেদের যারা পেটুয়া আছে তাদেরকে অতিরিক্ত কাজ প্রদান করে। এই যে তারতম্য, বিমাতৃসুলভ আচরণ, চেয়ারম্যানের উচিত অবিলম্বে পদত্যাগ করে দেওয়া, তার কারণ সবকে নিয়ে চলার মতো মানসিকতা উনার নেই। আমি তো সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি, আলাদাভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। টাকা যেটা এসেছে জনসংখ্যার ভিত্তিতে তাদের ভাগ করে দেওয়া হয়েছে, কোনোভাবেই কাউকে বঞ্চিত করা হয়নি। আপনাকে পদত্যাগ করতে বলছে দল আমাকে যদি বলে দেয় আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নিব। এবার কুলতলির ছবি দেখাবো। কুলতলিতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ, টাকা না মেলায় আইসিডিএস কর্মীদের বিক্ষোভ এবং কুলতলির জামতলা সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা, কারণ তারা যে চাল ডাল ডিম কিনেছেন সেই টাকা তারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, যে কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছেন আইসিডিএস কর্মীরা, যে ছবি আপনারা দেখছেন। সিডিপিও 3 মাসের সবজি বিল বন্ধ করে রেখেছে, আমরা চালাতে পারছি না। একটা দিদিমণি 2-3টে করে সেন্টার দেওয়া আছে, আমরা চালাতে পারছি না। জ্বালানির দাম বাড়া, সবজি বিলের দাম বাড়া, ডিমের দাম বাড়া, 3 মাস বাকি আছে আমাদের, প্রত্যেক মাসে আমাদের সবজি বিল পেমেন্ট দিতে হবে, জ্বালানির দাম বাড়াতে হবে, আর আমরা চালাতে পারছি না। স্যার কথা দিয়েছে আজকের অফিসে আসবে বলে, স্যার আসছে না, ওই জন্য আমরা তালাচাবি দিয়েছি। কিন্তু আজকে দেখছি যে উনি আজকে চার্জের জিপিতে উনি থেকে গেছেন, কিন্তু এটা তো ওনার নিজের জিপি, তাহলে উনি আগে নিজের জিপি মেয়েদের সমস্যার কথাটা দেখবেন না? যে আমরা একটা আলোচনা করতে এসেছিলাম যে আমাদের 3 মাসের জ্বালানি, সবজি, ডিমের সমস্ত পয়সা বাকি, আমরা ধার বাকিতে চালাতে পারছি না। যদি উনি না আসেন আজকে তো আমরাও এখানে থাকবো তালা দিয়ে। সেপ্টেম্বর মাস পর্যন্ত দেওয়া হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখনো বিল পাইনি, কারণ এটা অ্যালটমেন্ট আসেনি। অ্যালটমেন্ট ডিস্ট্রিক্ট আমাদের ডাইরেক্টর থেকে আসে, এখনো পর্যন্ত অ্যালটমেন্ট আসেনি। অ্যালটমেন্ট না আসার জন্য ওনারা বিল পেতে দেরি করছে। হ্যাঁ, এটা একটা সমস্যা আছে, সমস্যাটা আমি বারবার জানিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট থেকেও জানিয়েছি, আমরাও জানিয়েছি, এটা বারবার ডিপার্টমেন্টে জানানো হচ্ছে, ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নিচ্ছে। এবার ঝাড়গ্রামের লোধাশুলি পঞ্চায়েত অফিসের ছবিটা আপনাদের দেখাবো, যে পঞ্চায়েত অফিসের সামনে সরকারি ধান কেনা হচ্ছে, অথচ নিয়মের কোনো বালাই নেই। যেখানে রাজ্য সরকার নিয়মে ধানের গুণমান দেখে বাদ দেওয়ার নিয়ম, সেখানে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনা হচ্ছে বলে অভিযোগ, যেখানে কুইন্টাল প্রতি 6 কিলো করে বাদ দিচ্ছে মিল কর্তৃপক্ষ এবং জেলা জুড়ে এভাবেই চলছে ধান ক্রয় কেন্দ্রে চলছে রাইস মিল মালিকদের দৌরাত্ম্য, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। অফিসার বা কি করবে এখানে, সাহেব বা কি করবে, চাষি একজোট নেই। কারো যদি 17 মাস্টার দাঁড়াচ্ছে, ও গিয়ে সাহেবকে বলছে আমি ধানটা ক্যারিং করে নিয়ে আসছি, আমার গাড়ি নেই, গাড়ি পালিয়ে গেছে, ধানটা নিয়ে যাবো কি করে, স্যার 500 নিন, পকেটে 500, সাহেব নিবেনি বলছে, সাহেবের পকেটে 500 গুঁজে দিচ্ছে, সাহেব নিন, পায়ে হাতে ধরছে, তুলে দিচ্ছে ধান। আমি যদি এক গলা জলেও দাঁড়িয়ে বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কেন দোষের নৌকা ডাঙাতে চলবে, একার নৌকা ডাঙাতে চলবে না, জানেন। কালকে শুনেছিলাম 6 কিলো, তারপরে আবার বেশি বলছে না কি বলছে, ভিজে ধান হলে আবার বেশি বরাবর, আর
বাদের পোর্শনটা ধরে রেখেছি। কত হতে পারে তো? 6 থেকে 8 ধরুন। 8 কিলো। হ্যাঁ, যাতে না বাদ যায় সে ব্যবস্থাটা দেখবেন। হাতে মাপা না, হাত ধানে দেখছি স্বর্ণকে সাদা দেখা হচ্ছে, হাতে মাপা কোনো নিয়ম নেই। যেটা শোনা যাচ্ছে যে সাদা ধান এবং লাল ধানের ক্ষেত্রে অনেক বেশি বাদ দেওয়া হচ্ছে, 8 কিলো করে বাদ দেওয়া হচ্ছে। না, এখানে 8 কিলো। এখানে 8 কিলো তো নেই, সেটা 6 ইভেন্টস কমিটিতে সেখানে তারা দিয়েছেন, সেখানে কি নাম আছে? হ্যাঁ, আমরা না কিনছি। মানে কোন এর থেকে কি? সুবর্ণরেখা রাইস মিল। না, সব জায়গায় একই নিয়ম। কত বাদ দেওয়া হচ্ছে? ওই 6 কেজি করে। 6 কেজি করে। এরপর মশ্চারে? মশটা 17 পেলে রিজেক্ট। নিয়মে যেটা আছে, যে বলছে আমার 17 পেরিয়েছে, ধরুন 18 6 হচ্ছে বা 20 হচ্ছে, বলছে একবার মাপ পেপে দেওয়া হচ্ছে। দেখুন আপনার ধানটা আপনি নিজেই। বালুরঘাটে জল নিয়ে জোর জল ঘোলা, টেন্ডার না ডেকেই জল প্রকল্প থেকে জল বিক্রি হচ্ছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর জল প্রকল্পের অফিসে তালা তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে জল প্রকল্প। এখান থেকে কম দামে জল বিক্রি হয়, এতে পঞ্চায়েতের আয় হয়। এই জল প্রকল্প নিয়েই জল ঘোলা। পরিস্থিতি এমনই যে জল প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত আগে ছিল তৃণমূলের দখলে। তৃণমূলের হাতে পঞ্চায়েত থাকাকালীনই এই জল প্রকল্প চালু হয়, সেই জল বিক্রিও হচ্ছিল। 23-এর নির্বাচনে এই পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপরেই তৃণমূলের অভিযোগ, জল প্রকল্প চালানোর জন্য কোনো টেন্ডারই ডাকেনি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। জল বিক্রির টাকা ঢুকছে বিজেপির পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের পকেটে। এই অভিযোগেই মঙ্গলবার বিক্ষোভ দেখান পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। জল প্রকল্পের অফিসে তালাও ঝুলিয়ে দেন। প্ল্যানটা দীর্ঘদিন ধরে চলতেছিল, এর আগের বোর্ডে যাদের টেন্ডার ছিল সেটা ক্যান্সেল হয়েছে, তো প্রধান আবার হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছে। প্রধান হ্যান্ড ওভার নেওয়ার পর আমার যেটা কথা বলছে, ঠিক আছে আমাদের ওন ফান্ডের টাকার ব্যাপার আছে, তাহলে এটাকে টেন্ডার দেওয়া হবে নোটিশের মধ্যে, আইনের মধ্যে। তো না, তাহলে 1-2 মাস আমরা দেখিনি। আর 1-2 মাস এরা নিজেই প্রধান নিজের আয়ত্তে চালাচ্ছে, কোনো রেজুলেশন করেনি। তবে যখন দেখলাম টেন্ডার হচ্ছে এই হয়েছিল, তখন আমরা মেম্বাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বন্ধ করে দিয়েছি যে 7 দিনের নোটিশে টেন্ডার হয়, তারপর সে আইন অনুযায়ী হবে, খোলা হবে। আমরা রেজুলেশন করে আমাদের অঞ্চলের মারফত 2টি ছেলে বসায় জলটা জনগণকে ফ্রি পরিষেবা দেওয়া হচ্ছে। তাতে এদের মানে অসুবিধা হয়ে গেছে, এরা সেই জন্য এসে তালা বন্ধ করে দিয়ে গেল। আর কি যে পুকুর যখন টেন্ডার হবে তখন এই প্ল্যান্টও টেন্ডার করা হবে। এরা গায়ের জোরে জোর জবরদস্তি করে এসে আজকে টিএমসিরা তালা বন্ধ করে দিয়ে গেল। জল প্রকল্প নিয়ে বালুরঘাটের গ্রামে এভাবেই জল খোলা। বিজেপি তৃণমূল দরজা তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। গতকাল জেলা থেকে সরাসরিতে আপনাদের বাঘের আতঙ্ক দেখিয়েছিলাম পাথর প্রতিমায়। আজ দেখাবো পাহাড়ে বাঘের দর্শন। ফের বাঘ দর্শন নেওড়ায়। হাড় কাঁপানো শীতে সমতল থেকে 11,000 কিলোমিটার ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। যে ছবি আপনারা দেখছেন একবার দুবার নয়, বন দফতরের রিপোর্ট বলছে গত 2 মাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। নভেম্বর মাসে একবার ক্যামেরা ট্র্যাপগুলো যখন নেওয়া হয়েছিল, তখন ওখানের মধ্যে ক্যামেরা ট্র্যাপ ইমেজ পাওয়া গেছে। এটা নেওড়া নর্থ রেঞ্জের মধ্যে ZSI এর একটা রিসার্চ স্টাডি আছে খুব রিসেন্ট, যেখানের মধ্যে ওনারা গ্রিড বসিয়ে ক্যামেরা ট্র্যাপিং করে এটা অ্যাসার্টেন করেছিলেন। ওটা একটা পাবলিশড হয়েছে যে ওখানের মধ্যে নেওড়াতে রেগুলার টাইগার মুভমেন্ট হচ্ছে। সুতরাং এটা টাইগার রিজার্ভ যাতে হয় তার জন্যই পদক্ষেপ আপনারা শুরু করছেন। তার জন্য কিছু প্রিলিমিনারি স্টেপস আছে, একটা প্রপোজাল ইনিশিয়েট করতে হয়, ওই প্রপোজালটা আমরা ইনিশিয়েট করছি।